Hello and welcome to another video lecture, second one on aromaticity. এটা aromaticity study material 2 SM2 তার উপরে বেস করে ডিজাইন করা হয়েছে। আমরা আগের স্টাডি মেটেরিয়াল অনুযায়ী aromaticity, antiaromaticity ইত্যাদি এই সব কনসেপ্টগুলো পড়েছি। 3 মেম্বার রিং, তার ক্যাটায়ন অ্যানায়ন রেডিক্যাল, এদের ভ্যারাইটিগুলোর অ্যারোমেটিক ক্যারেক্টার বা নন অ্যারোমেটিক ক্যারেক্টার বা অ্যান্টি অ্যারোমেটিক ক্যারেক্টার সম্বন্ধে আলোচনা করেছি। এখানে আমরা এখন আলোচনা করব 4 মেম্বার রিং। দেন এই অনেক সময় এই ধরনের 4 মেম্বার রিংকে আমরা 4 অ্যানুলিন বলে থাকি। অ্যানুলিন শব্দটার অর্থ হচ্ছে সাইক্লিক কনজুগেটেড পলিইন, এবং যেহেতু এখানে 4টে অ্যাটম দিয়ে তৈরি, তাহলে এখানে আমরা এটাকে 4 অ্যানুলিন বলবো। সেই কারণে আমরা বেঞ্জিনকে 6 অ্যানুলিন বলতে পারি। এখানে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে সাইক্লোবিউটাডাইন। সাইক্লোবিউটাডাইন সেই কম্পাউন্ডটা যেটার ফাকেল মলিকুলার অরবিটাল থিওরি আমরা দেখে এসেছি, এবং ফ্রস্ট সার্কেল অনুযায়ী তার মলিকুলার অরবিটালগুলোর ডিসপোজিশন এরকমই হবে যে তার একটা বন্ডিং এমও থাকবে, তার একটা অ্যান্টি বন্ডিং এমও থাকবে, এবং এটা স্ট্রংলি বন্ডিং, এটা স্ট্রংলি অ্যান্টি বন্ডিং, আর দুটো নন বন্ডিং এমও থাকবে। টোটাল নাম্বার অফ পাই ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 4 সাইক্লোবিউটাডাইনে। সেখানে দুটো ইলেকট্রন বন্ডিং এ, একটা করে নন বন্ডিং এ বসবে। এবং এই সিচুয়েশনটা কোনো মলিকিউলের পক্ষে খুব একটা ভালো নয়, তার কারণ একটা সিঙ্গেল ইলেকট্রন যদি থাকে তাহলে সেটাকে আমরা র্যাডিক্যাল বলি, এবং সেটা হাইলি রিঅ্যাক্টিভ হয়। এখানে এক জোড়া পেয়ার অফ আনপেয়ার্ড ইলেকট্রন আছে। এই পেয়ার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, এরা কিন্তু পেয়ার্ড নয়, এরা ডিজেনারেট অরবিটালে বসে আছে, এবং এদের এনার্জি যথেষ্ট হাই, বিকজ এরা নন বন্ডিং লেভেলে আছে। হ্যাঁ, এটা ঠিক যে এখানে অ্যান্টি বন্ডিং লেভেলে কোনো ইলেকট্রন নেই, কিন্তু নন বন্ডিং লেভেলে যদি দুটো ইলেকট্রন থাকে এবং তারা যদি আনপেয়ার্ড অবস্থায় থাকে, তাহলে সেই সিচুয়েশনটা মলিকুলের পক্ষে অত্যন্ত খারাপ, এবং এটা এক্সট্রিম ডিস্টেবিলাইজেশনকে ইন্ডিকেট করে। এবং এই মলিকিউলটি আমাদের ব্রেসলোর কনসেপ্ট অনুযায়ী সাইক্লিক কনজুগেটেড প্ল্যানার, এবং 4n পাই ইলেকট্রন আছে, যেখানে n = 1, তাহলে এটাকে আমরা টিপিক্যাল অ্যান্টি অ্যারোমেটিক হিসেবেই দেখব। এবং এই ধরনের সাইক্লোবিউটাডাইন মোটিভ সেই জন্য আমরা কখনো জেনারেলি আমাদের অর্গানিক কেমিস্ট্রির কোনো কমন এক্সাম্পলের মধ্যে খুঁজে পাই না। এই সাইক্লোবিউটাডাইন রিং মোটিফের ডিস্টেবিলাইজেশন এবং কনকমিটেন্ট যে স্কারসিটি দেখতে পাওয়া যায় না, তার কতগুলো উদাহরণ এখানে দেওয়া হয়েছে। যেমন এই কম্পাউন্ডটা 3-মিথিলিন সাইক্লোবিউট-1 এই কম্পাউন্ডটা, এটার কোনো টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় না রিঅ্যারেঞ্জ করে এই ধরনের সাইক্লিক মলিকিউলের ভেতরে ঢোকার। কারণ এখানে যদি ঢোকে তাহলে সাইক্লিক কনজুগেশন হওয়ার কথা, যদি সাইক্লিক কনজুগেশন হয় তাহলে সিস্টেমটা অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাবে। অন দি আদার হ্যান্ড, এখানে এই ডাবল বন্ড এবং এই ডাবল বন্ড কনজুগেটেড হলেও সাইক্লিক কনজুগেশন নেই, অতএব অ্যান্টি অ্যারোমেটিসিটি নেই। এখানে অন্য ডিস্টেবিলাইজেশন থাকতে পারে, 4 মেম্বার রিং এর ইনহেরেন্ট কিছু ডিস্টেবিলাইজেশন আছে যেগুলো আমরা এরপরেও দেখব, কিন্তু অ্যান্টি অ্যারোমেটিসিটি নেই। তার ফলে এই কম্পাউন্ড কিন্তু কখনোই রিঅ্যারেঞ্জ করে এই ধরনের কোনো সাইক্লিক কনজুগেশনে তার যাওয়ার কোনো টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। কিটোন মলিকিউলগুলোর ক্ষেত্রে খুব সামান্য হলেও, কোনো কোনো কিটোনের ক্ষেত্রে যথেষ্ট বেশি এবং কোনো কোনো কিটোনের ক্ষেত্রে খুব সামান্য হলেও একটা কিটো এনল টটোমারিজমের এক্সাম্পল দেখতে পাওয়া যায়, যেখানে আলফা পজিশন অফ কিটোন থেকে একটা হাইড্রোজেন শিফট করে এবং সেটা অক্সিজেনের মাথায় গিয়ে ওঠে, এবং কনসিকুয়েন্টলি কার্বন অক্সিজেন ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যায়, এবং আলফা কার্বন এবং কার্বনিল কার্বনের মধ্যে একটা ডাবল বন্ড এস্টাবলিশ হয়। তো সেই কিটোটা যদি এই ধরনের কোনো কিটো কম্পাউন্ড হয়, যেখানে যদি আলফা হাইড্রোজেনকে টটোমারিক চেঞ্জ করিয়ে অক্সিজেনের উপরে নিয়ে আসা হয় এবং সাবসিকুয়েন্টলি পাই বন্ডে রিঅর্গানাইজেশন করা হয়, যার ফলে এই সাইক্লোবিউটাডাইন মোটিভ তৈরি হচ্ছে, তাহলে সেই ধরনের কোনো জিনিস কিন্তু আমরা দেখতে পাই না। এই ধরনের কোনো টটোমারিক চেঞ্জ আমরা দেখতে পাই না। এই এনল ফর্মগুলো মলিকিউলের মধ্যে একেবারেই এক্সিস্ট করে না, সেগুলো পিওরলি কিটো ফর্মে থাকে। অ্যাসিডন থেকে শুরু করে সমস্ত কমন কিটোনের কম বেশি এনল ফর্ম থাকে, কিন্তু এসব কম্পাউন্ডের কোনো এনল ফর্ম দেখতে পাওয়া যায় না। ফিনাইল সাইক্লোবিউটাডিনোকুইনোন এই কম্পাউন্ডটা, যেখানে একটা 4 মেম্বার রিং এর ভেতরে দুটো 1-2 পজিশনের ডাবল বন্ডেড ও আছে, এটাকে যদি রিডাকশন করা যায় তাহলে পাশাপাশি দুটো কার্বনিল থাকার জন্য এর রিডাকশন নর্মালি 1-2 ডাইকার্বনিল রিডাকশন খুব ফ্যাসাইল হয়, কিন্তু এই ধরনের কার্বনিল কম্পাউন্ডের রিডাকশন হয় না, ভালো হয় না, এবং রিডাকশন করে এই ধরনের কোনো জিনিস পাওয়া যায় না, বিকজ যদি রিডাকশন হয় তাহলে একটা সাইক্লোবিউটাডাইন মইটি এই কম্পাউন্ডের ভেতরে ইনসিটু তৈরি হতে পারে, যেটা সিস্টেমটাকে ডিস্টেবিলাইজ করে দেবে, এবং কখনোই এই ধরনের রিডাকশন ফেভারেবল হবে না। সাইক্লোবিউটাডাইনকে তৈরি করা অত্যন্ত কঠিন, এবং যদি বা তাকে সামহাউ তৈরি করা যায়, তার
রিঅ্যাক্টিভিটি এতই বেশি যে সাধারণত সে এই ধরনের কোনো একটা ট্র্যাপিং এজেন্ট, অর্থাৎ কোনো একটা আলফা বিটা আনস্যাচুরেটেড এস্টার কিংবা সাইক্লোপেন্টাডাইন, মাথায় রাখো সাইক্লোপেন্টাডাইন কিন্তু নিজে ইটসেলফ নন অ্যারোমেটিক, কারণ সাইক্লোপেন্টাডাইনের এইখানে CH2 গ্রুপ আছে, তাহলে সাইক্লিক কনজুগেশন নেই, তাহলে এ কোনো ধরনের অ্যান্টি অ্যারোমেটিক এইসব গল্প এর জন্য অ্যাপ্লিকেবল নয়। কিন্তু এ যেটা করতে পারে সেটা হচ্ছে সাইক্লোবিউটাডাইনের একটা ডাবল বন্ডের সঙ্গে রিয়াকশন করে এই ধরনের একটা সাইক্লিক অ্যাডাপ্ট তৈরি করতে পারে। এই যে রিয়াকশনগুলো এখানে হচ্ছে এগুলোকে আমরা বলে থাকি ডিল সল্টার সাইক্লো অ্যাডিশন। এটা পেরিসাইক্লিক রিয়াকশনের উদাহরণ এবং সেখানে এই যে ট্র্যাপিং এজেন্টগুলো যেগুলোকে আমি ম্যাজেন্টা কালার দিয়ে এঁকেছি তারা ডাইনোফাইল হিসেবে কাজ করে, অর্থাৎ ডাইনের সঙ্গে রিয়াকশন করে, এবং সাইক্লোবিউটাডাইনের যে দুটো ডাবল বন্ড রয়েছে তারা ডাইন হিসেবে কাজ করে। এরকমভাবে ইলেকট্রন মুভমেন্টের মাধ্যমে একটা সাইক্লিক সিস্টেম তৈরি হয় যেগুলোকে বলা হয় ডিল সল্টার অ্যাডাক্ট, এবং এই রিয়াকশনগুলো অত্যন্ত র্যাপিড। সাইক্লোবিউটাডাইনের এক্সট্রিম রিঅ্যাক্টিভিটি সাইক্লোবিউটাডাইনকে বাধ্য করে এই ধরনের ট্র্যাপিং রিএজেন্টের সাথে অত্যন্ত ফাস্ট রিঅ্যাক্ট করে সাইক্লিক ডিল সল্টার অ্যাডাক্ট তৈরি করতে। যদি খুব স্ক্রুপুলাসলি এই ধরনের কোনো ট্র্যাপিং রিএজেন্টের সংস্পর্শ থেকে ওকে বাঁচিয়ে রাখা যায়, ইফ ইউ ক্যান সামহাউ আইসোলেট দিস মলিকিউল, first of all the situation is so bad that you cannot possibly synthesize this very easily, and if you somehow manage to synthesize this and it doesn't get to react with any of these trapping reagents, তো ও কি করে, ও আরেকটা সাইক্লোবিউটাডাইন মলিকিউলের সাথে রিয়াকশন করে ফেলে, এবং তখন একটা সাইক্লোবিউটাডাইন ডাইন হিসেবে কাজ করে, এখানে লেফট সাইডেরটা, আর একটা রাইট সাইডেরটা ডাইনোফাইল হিসেবে কাজ করছে, এবং তখন একটা তিনটে ট্রাইসাইক্লিক একটা অ্যাডাপ্ট তৈরি হয়, যেখানে এই লাল রং দিয়ে আমি নতুন যে বন্ডগুলো তৈরি হয়েছে সেই বন্ডগুলোকে দেখাতে চাইছি, আর এইখানেও সেই লাল রং দিয়ে নতুন বন্ডগুলোকে দেখানো হয়েছে, এখানেও তাই। তো যাই হোক, ট্র্যাপিং এজেন্টের সাথে রিয়াকশন করুক কিংবা নিজের সঙ্গে ডাইমেরাইজেশন করুক, যাই করুক, সাইক্লোবিউটাডাইন একা একা থাকতে চায় না। তার কারণ সাইক্লোবিউটাডাইন একা একা থাকলে তার এই যে অ্যান্টি অ্যারোমেটিক ডিস্টেবিলাইজেশন সেটা তাকে প্রচণ্ডভাবে টর্চার করে, এবং সেই জন্য এই মলিকিউলটা ভীষণ আনস্টেবল এবং ভীষণ রিঅ্যাক্টিভ। তাহলে সাইক্লোবিউটাডাইনকে বানায় কি করে? কারণ সাইক্লোবিউটাডাইন যখন বানায় তখন একটা সাইক্লোবিউটাডাইনকে বানাতে পারলে তবে সাইক্লোবিউটাডাইনটা স্টেবিলাইজ থাকে। যদি পাশাপাশি দুটো সাইক্লোবিউটাডাইন তৈরি হয়, যেটা সাধারণত যে কোনো একটা কম্পাউন্ড তৈরি করার সময় পাশাপাশি এরকম একই রকম দুটো মলিকিউল তো তৈরি হতেই পারে, হয়েই থাকে, এবং তার ফলে সেটা যদি তুমি সাইক্লোবিউটাডাইনের জন্য অ্যাপ্লাই করো তাহলে সাইক্লোবিউটাডাইন কিন্তু ডাইমেরাইজ করে যাবে, যেটা অন্য মলিকিউলের জন্য প্রবলেমেটিক নয়, কারণ তারা অত রিঅ্যাক্টিভ নয়। সাইক্লোবিউটাডাইনকে আইসোলেট করতে পারা যাবে না। সাইক্লোবিউটাডাইনকে সাকসেসফুলি সিনথেসিস করতে গেলে ওকে মলিকিউলার কেজের মধ্যে ভরে ফেলে, এবং সেই কেজের মধ্যে কোনো একটা প্রিকারসার থেকে কোনো একটা টিপিক্যাল কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে সাইক্লোবিউটাডাইনকে বের করা হয়, এবং সাইক্লোবিউটাডাইন তৈরি হওয়ার পর সেখানে আর কোনো সাইক্লোবিউটাডাইন থাকে না। এই মলিকুলার কেজের ডিমেনশন এমনই যে একটাই প্রিকারসার সেখানে থাকতে পারে। ওই কেজটা বেসিক্যালি একটা খাঁচা, যেটা ছোট্ট একটা মলিকিউলের ভেতরে একটা খাঁচা, সেই রকম খাঁচার মধ্যে সাইক্লোবিউটাডাইন যখন তৈরি হয় তখন সাইক্লোবিউটাডাইন একা একা থাকে, এবং সে কাউকে দেখতে পায় না, না কোনো ট্র্যাপিং রিএজেন্টকে পায়, না তার কোনো ভাই বেরাদারকে পায়, তার ফলে সে কিন্তু ডাইমেরাইজ করতে পারে না। এবং এটা থেকে প্রমাণ হয় যে সাইক্লোবিউটাডাইনকে একা একা যদি রাখতে পারা যায় তবে তার ডাইমেরাইজেশনটা আটকানো সম্ভব। তুমি যদি এই কালেকশন অফ সাইক্লোবিউটাডাইন মলিকিউল নাও তাহলে তারা ইনভ্যারিয়েবলি ডাইমেরাইজ করবে, হুইচ ইজ এ টেস্টামেন্ট টু দি এক্সট্রিমলি অ্যাগ্রেসিভ রিঅ্যাক্টিভিটি দ্যাট দিস মলিকিউল শোস। এখন যদি সাইক্লোবিউটাডাইন স্কোয়ার ফর্মে থাকে, অর্থাৎ যদি এটাকে আমরা একটা ফসফোসুলিন সার্কেলে আমরা যদি একটা স্কোয়ার এঁকে তাকে ডিনোট করতে পারি, এবং সেখানে যদি আমরা ইলেকট্রন পপুলেট করি, তাহলে আমরা দেখছি যে তার ডাইরাডিক্যাল নেচার থাকার কথা, বিকজ তার দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে। এবার সত্যি কথা বলতে কি, সাইক্লোবিউটাডাইনের যখন বানিয়েছে, মানে বানিয়েছে অনেক কষ্ট করে হলেও বানিয়েছে এবং তাকে স্টাডি করেছে, তখন দেখেছে যে সেখানে কিন্তু অ্যাকচুয়ালি ডাইরাডিক্যাল নেচার থাকে না, অর্থাৎ সেখানে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, সেটা স্পেকট্রোস্কোপিক্যালি বোঝা যায়, সেটা নেই। এটা কি হচ্ছে এক্স্যাক্টলি, এটা বুঝতে গেলে সর্ট অফ আমাদেরকে ওই কথাটা মাথায় রাখতে হবে যে আমরা এটা বলেছিলাম যে কোনো সিস্টেম যদি অ্যারোম্যাটিক হতে পারে তাহলে সেটা কিন্তু স্টেবিলাইজ হয়, ফলে সিস্টেমের নর্মাল টেন্ডেন্সি থাকে অ্যারোম্যাটিক হওয়ার। আর কোনো সিস্টেম যদি অ্যান্টি অ্যারোম্যাটিক হয়ে পড়ে তাহলে তার নর্মাল টেন্ডেন্সি থাকে অ্যান্টি অ্যারোম্যাটিসিটিকে এসকেপ করার। সেটা কীভাবে করতে পারে? সে নানা রকম মলিকুলার ডিস্টরশন করে। যেমন আমরা দেখেছিলাম সাইক্লোঅক্টাটেট্রাইন, সে টাব শেপে চলে যাচ্ছে, সে প্ল্যানার ফর্মকে একেবারে পছন্দ করছে না, কারণ প্ল্যানার ফর্মে তার 8টা পাই ইলেকট্রন সাইক্লিক্যালি ডিলোকালাইজ থাকছে, হুইচ মিনস যে সেখানে অ্যান্টি অ্যারোমেটিসিটি ডেভেলপ করছে, এবং সেই জন্য সে পালাচ্ছে, সে প্ল্যানার ফর্মকে পরিত্যাগ করছে, ডিজার্ট করছে, এবং সে
প্ল্যানার ফর্ম থেকে টপ শেপে চলে যাচ্ছে। তো সাইক্লোবিউটাডাইন কিরকম কিছু করতে পারে? সাইক্লোবিউটাডাইনের পক্ষে প্ল্যানারিটি ডেভিয়েট করাটা কঠিন, কারণ 4টেই sp2 কার্বন আছে এবং তারা যে একই প্লেনে থাকবে এটা মোটামুটি গিভেন। বাট ক্যান ইট ডু সামথিং এলস টু ডিসরাপ্ট দি delocalization of the 4 pi electron over the 4 center ring? অ্যাকচুয়ালি দেখা যায় যে সাইক্লোবিউটাডাইনকে স্টাডি করে এটা ডিসকভার করা হয়েছে যে সাইক্লোবিউটাডাইনের দুটো বন্ড লেন্থ সেম না, একটা বন্ড লেন্থ একটু ছোট, একটা বন্ড লেন্থ একটু লম্বা। অর্থাৎ সাইক্লোবিউটাডাইনের শেপটা কিন্তু স্কোয়ার নয়। যদি ওটা স্কোয়ার হতো তাহলে সাইক্লোবিউটাডাইনের 4টে বন্ডের লেন্থ সেম হতো, যেটা বেঞ্জিনের ক্ষেত্রে হয় পারফেক্ট হেক্সাগন, সবকটা বন্ডের লেন্থ সেম, কারণ আমরা সাইক্লিক ডিলোকালাইজেশনের মাধ্যমে 3টে পাই বন্ডকে ঘোরাতে থাকি। তার ফলে 1 আর 2 এর মাঝখানে ডাবল বন্ড আছে নাকি সিঙ্গেল বন্ড আছে এই প্রশ্নটা করা অবান্তর। 1 আর 2 এর মাঝে ডাবল বন্ড নেই, 1 আর 2 এর মাঝে সিঙ্গেল বন্ড নেই, ওটা মাঝামাঝি একটা কিছু। অন দি আদার হ্যান্ড সাইক্লোবিউটাডাইনের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। এখানে যদি তুমি এটাকে 1 আর 2 বলো আর এটাকে যদি 3 বলো, তাহলে 1 2 এর মাঝখানে ডাবল বন্ড অর্থাৎ ওই বন্ডটা একটু ছোট, 2 আর 3 এর মাঝখানে হচ্ছে সিঙ্গেল বন্ড অর্থাৎ ওই বন্ডটা একটু লম্বা। এই বেঞ্জিনের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে আমরা বলি যে কোনো কোনো পার্টিকুলার বন্ডকে ফিক্স করা যাচ্ছে না, যে ওটার সিঙ্গেল বন্ড ওটা ডাবল বন্ড এটা বলা যাচ্ছে না, কিন্তু সেই বন্ডটাকে তুমি এখানে ফিক্স করতে পারো। এটাকে আমরা বলে থাকি বন্ড ফিক্সেশন, অর্থাৎ সাইক্লোবিউটাডাইনে বন্ড ফিক্সেশন আছে। অন দি আদার হ্যান্ড তোমার বেঞ্জিনের ক্ষেত্রে বন্ড ইকুয়ালাইজেশন আছে, এবং এটাই হওয়ার কথা, তার কারণ বেঞ্জিন হচ্ছে অ্যারোমেটিক আর সাইক্লোবিউটাডাইন হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। তো সাইক্লিক ডিলোকালাইজেশন থাকার ফলে আমরা যখন 1,2 ডাইডিউটেরো বেঞ্জিনের ছবি আঁকি, তখন আমরা দুটো 1,2 ডাইডিউটেরো বেঞ্জিনের রেজোনেন্স ক্যানোনিকাল আঁকি এবং সেখানে ইয়ারোটা ব্যবহার করি। অন দি আদার হ্যান্ড আমি যদি 1,2 ডাইডিউটেরো সাইক্লোবিউটাডাইনের ছবি আঁকি, সেখানে একটা ফর্ম এটা হবে যেখানে দুটো ডয়টেরিয়াম কে সেপারেট করে রেখেছে একটা লম্বা সিঙ্গেল বন্ড, আরেকটা ফর্ম এটা হবে যেখানে দুটো ডয়টেরিয়ামকে সেপারেট করে রেখেছে একটা শর্টার পাই বন্ড, ডাবল বন্ড, পাই বন্ড না, শর্টার ডাবল বন্ড। এটা সিঙ্গেল বন্ড, এটা ডাবল বন্ড। এবং সেখানে দেখো আমি কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি এই জায়গাটাতে ওই ডাবল হেডেড রেজোনেন্স ফর্মটা আঁকতে পারি না, রেজোনেন্স স্ট্রাকচারটা আঁকতে পারি না, ওই অ্যারোটা ইউজ করতে পারি না। কেন বলো তো? তার কারণ হচ্ছে যে রেজোনেন্স তখনই হতে পারে বা রেজোনেন্স কনসেপ্ট তখনই ইনভোক করা যায় যদি রিলেটিভ পজিশনস অফ দি নিউক্লি চেঞ্জ না করে। আমি যদি ধরি যে এটা 1 নম্বর নিউক্লি, এটা 2 নম্বর নিউক্লি, এটা 3 নম্বর নিউক্লি, তাহলে 1 আর 2 এর মাঝখানে যে ডিস্টেন্স আমি এখানে এঁকেছি, এখানে কি সেই ডিস্টেন্সটা আছে? নিশ্চয়ই নেই। 2 আর 3 এর মাঝখানে আমি যে ডিস্টেন্সটা এঁকেছি, এখানে কি সেই ডিস্টেন্সটা আছে? নিশ্চয়ই নেই। তার মানে আমি রিলেটিভ পজিশনস চেঞ্জ করে ফেলেছি। আর রিলেটিভ পজিশন যদি আমি চেঞ্জ করি, তাহলে কিন্তু আমার রেজোনেন্সের স্ট্রাকচার রেজোনেন্স স্ট্রাকচারের কোনো কনসেপ্ট আমি এখানে ইউজ করতে পারবো না। আমি কি করতে পারি? সেটা হচ্ছে এই দুটো আলাদা আলাদা মলিকিউল, এদেরকে আমি ইকুইলিব্রিয়াম এরো দিয়ে দেখালাম যে এটা একটা আইসোমার, এটা একটা আইসোমার, কিন্তু এরা কিন্তু রেজোনেন্স ক্যানোনিকাল, এবং তার জন্য আমি একে যখন রেজোনেন্স হাইব্রিড আঁকবো তখন আমরা এখানে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড কিছু আঁকছি না। আমরা যেহেতু রেজোনেন্স হাইব্রিডকে প্রপারলি রিপ্রেজেন্ট করতে পারি না, কারণ রেজোনেন্স হাইব্রিডকে যদি আমি প্রপারলি রিপ্রেজেন্ট করতে পারতাম তাহলে তো রেজোনেন্স কনসেপ্টটাই আমার দরকার হতো। তাহলে আমি এখানে ডট ডট দিয়ে ছবিগুলো আঁকছি, এটা বোঝানোর জন্য আমার একটা অক্ষম প্রচেষ্টা যে আমার বা কেমিস্ট্রির যাই বলো না কেন, অক্ষম প্রচেষ্টা যে এই জায়গাটাতে একটা সাইক্লিক ডিলোকালাইজেশন আছে এবং এই বন্ডটা এই বন্ডটা এই বন্ডটা এই বন্ডটা সবকটা বন্ডের লেন্থ কিন্তু সমান। এই এই যে জিনিসটা, এই কনসেপ্টটা ওরা এটা দেখেছিল যে দুটো আলাদা আলাদা সিস্টেমকে পর্যবেক্ষণ করা যাচ্ছে। যদি এটা এমন হতো যে এরা যদি রেজোনেন্স ক্যানোনিকাল হতো, তাহলে কিন্তু তুমি একটাই মলিকিউলকে দেখতে পেতে, কারণ রেজোনেন্স ক্যানোনিকালরা তো অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না, তারা আমাদের ইমাজিনেশন। মলিকিউল একটাই, তাকে সেটাকেই দেখা যায়, হাইব্রিডটাকে দেখা যায়। এখানে দুটো আলাদা আলাদাকে অবজার্ভ করা যাচ্ছে। এছাড়া ওরা আরো কিছু ডেরিভেটিভ বানিয়েছে, এমন সমস্ত ডেরিভেটিভ যাদের গায়ে এমন বাল্কি গ্রুপ লাগিয়ে রেখেছে যে বাল্কি গ্রুপগুলো ডাইমিরাইজেশন রিঅ্যাকশনটাকে বাধা দেয়। যেমন ধরো এখানে 4টে টারশিয়ারি বিউটাইল রেখেছে, এখানে সর্ট অফ আরো দুটো সাইকেল জুড়েছে, কিন্তু বেসিক্যালি টারশিয়ারি কার্বন জোড়া আছে পরপর। ফলে এরা না স্টেরিক্যালি অসম্ভব ইনকাম্বার্ড, এবং এরকম একটা মলিকিউল এরকম আরেকটা মলিকিউলের ধারে কাছে ঘেঁষে না, বিকজ দে আর সো স্টেরিক্যালি হিন্ডার্ড। দুটো বাল্কি গ্রুপ যদি পাশাপাশি একই জায়গায় চলে আসে তাহলে স্টেরিক হিন্ড্রেন্স হবে, যেটা আমরা আগে বলেছিলাম। তাদের ইলেকট্রন ক্লাউডের মধ্যে রিপালশন হয়, তার ফলে এদের ডাইমিরাইজেশনটা স্লো ডাউন করে, এবং এদেরকে রুম টেম্পারেচারে আইসোলেট করা যায়, এবং এদেরকে স্টাডি করা যায়। স্টাডি করে দেখেছে যে হ্যাঁ সত্যি দু রকমের বন্ড লেন্থ আছে, যে বন্ড লেন্থগুলো আমরা এখানে দেখিয়েছি, একটা ছোট একটা বড়। কিছু কিছু সাইক্লোবিউটাডাইন আছে যাদেরকে আমরা স্পেশাল স্টেবিলিটি দিতে পারি, কারণ ইটসেলফ এই মোটিভটা ভীষণ আনস্টেবল, কিন্তু তার মধ্যে যদি তুমি ইলেকট্রন ডোনার একটা ডাইইথাইলামিন যাদের প্লাসার এফেক্ট আছে,
আর তার সাথে একটা ইলেকট্রন অ্যাকসেপ্টার, একটা CO2 যার মাইনাস আর এফেক্ট আছে, তাদেরকে যদি প্রপার পজিশনে বসাও তাহলে এই ধরনের রেজোনেন্স স্ট্রাকচার আঁকতে পাওয়া যায়। এবং এই ধরনের রেজোনেন্সকে আমরা বলে থাকি পুশ পুল এফেক্ট। পুশ মানে ধাক্কা দেওয়া, পুল মানে টানা। ধাক্কাকে দিচ্ছে, ধাক্কা তো কেউ দিচ্ছে না, অ্যাকচুয়ালি ইলেকট্রন পেয়ার দিচ্ছে, সেটা হচ্ছে ET2N তার লোন পেয়ারটা শেয়ার করছে, আর পুলকে করছে CO2 ইলেকট্রন পেয়ারটাকে নিজের দিকে টেনে নিয়ে আসছে। এটাকে আরো একটু ফ্যান্সি ভাবে বলতে গেলে অনেকে এটাকে বলে থাকে ক্যাপ্টোডেটিভ এফেক্ট, সেখানে এইটাকে বলা হয় ক্যাপ্টর, কারণ ওই ইলেকট্রন ডেন্সিটিকে ক্যাপচার করছে, আর এইটা হচ্ছে ডেটিভ বা ডোনার, কারণ ওই ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করছে। তো এই ধরনের রেজোনেন্স তো অবভিয়াসলি সিগনিফাই করে বা ইমপ্লাই করে যে সিস্টেমের মধ্যে একটা ডিলোকালাইজেশন আছে, অ্যান্ড ডিলোকালাইজেশন শুড ব্রিং অ্যাবাউট স্টেবিলিটি। But you also know that delocalization does not always bring about stability, because cyclobutadiene যদি স্কোয়ার cyclobutadiene হয় তাহলে সেখানে ডিলোকালাইজেশনের ফলে এই ধরনের রেমো তৈরি হবে, এবং এই ধরনের রেমো তৈরি হলে মলিকিউল ডিস্টেবিলাইজড হবে, হাইলি রিঅ্যাক্টিভ বাইরাডিক্যাল নেচার ডেভেলপ করবে। অতএব ডিলোকালাইজেশন মানেই যে স্টেবিলিটি, এই ধরনের কোনো কনসেপ্টের মধ্যে না যাওয়াই ভালো, কিন্তু প্লাস আর মাইনাস আর এফেক্ট যদি একসাথে অপারেট করতে পারে তো সেটা আনডাউটেডলি স্টেবিলাইজিং ইন নেচার। এবং সেটা এখানে এরকম দু জায়গাতে আছে, তুমি এই দিকের পেয়ারটার জন্য যেরকম দেখতে পারো যে ইলেকট্রন ফ্লো এইদিকে আছে, এই দিকের পেয়ারটার জন্য ইলেকট্রন ফ্লো অবভিয়াসলি এইদিকে থাকবে। সো দিস কাইন্ড অফ gives this molecule a little bit of stability in the face of the tremendous adversity of having this unstable and extremely reactive cyclobutadiene moiety in it. তো ওকে কিছু স্টেবিলিটি কনফার্ট করে এবং এই ধরনের ডেরিভেটিভ গুলোকে বানানো যায়, তো এইগুলোকে আমরা বলে থাকি ক্যাপ্টোডেটিভ স্টেবিলাইজেশন। ওকে, তো এবার আমরা যদি ভাবি যে ঠিক আছে স্কোয়ার সাইক্লোবিউটাডিন নেই, সেটা রেক্ট্যাঙ্গুলার হয়ে গেছে, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড হয়ে গেছে, তাতে এমোটার কি চেঞ্জ হলো? এমোটার যে চেঞ্জ হলো সেটা হচ্ছে আগে এইরকম ছিল, এটা তুমি কিন্তু কেবলমাত্র স্কোয়ার সাইক্লোবিউটাডিনের জন্যই আঁকতে পারো, হুইচ ইজ সেলফ ইমপ্লাইড, কারণ তুমি যখন এটা আঁকছো তখন সাইক্লোবিউটাডিনের শেপ তোমাকে ধরে নিতে হচ্ছে স্কোয়ার, এটাকে রেক্ট্যাঙ্গুলার ধরে নিয়ে ফসফোসিলিন সার্কেল আঁকা যায় না, কারণ ইটস নট ভ্যালিড। রেগুলার পলিগনের জন্যই একমাত্র ফসফোসিলিন সার্কেলটা ভ্যালিড। ট্রায়াঙ্গেল, স্কোয়ার, পেন্টাগন, হেক্সাগন, যেখানে প্রত্যেকটা আর্ম সেম আছে, আর্ম লেন্থ সেম আছে, সেটা যদি সেম না থাকে তাহলে ফসফোসিলিন সার্কেল ঠিক নেই, মানে সেটা অ্যাপ্লাই করা যাবে না। তাহলে এটা হচ্ছে পিওরলি অ্যান্টিঅ্যারোম্যাটিক অন দ্য বেসিস যে এখানে 4n পাই ইলেকট্রন সাইক্লিক ডিলোকালাইজেশনের মাধ্যমে আছে 4টে পাই ইলেকট্রন, এবং ইউ হ্যাভ আনপেয়ার্ড ইলেকট্রনস on the non-bonding level, and that's a very destabilizing kind of situation. So what it does is that it undergoes a distortion, and when it does, it molecular orbital changes. সেটাও ক্যালকুলেশন করে বার করা যায়, সেখানে দেখা যায় যে এই একটা নন বন্ডিং যেটা সেটা একটুখানি নিচের দিকে নামে ψ2, আর একটা নন বন্ডিং যেটা সেটা আরেকটুখানি উপরের দিকে ওঠে, দ্যাট ইজ ψ3. নাও ইউ হ্যাভ দ্য ডিজেনারেসি গন, এখানে ডিজেনারেসি আছে, ψ2 ψ3 একই এনার্জি, এখানে কিন্তু সেটা নেই। You have the same 4 electrons, so now when you populate ψ1 এ দুটো বসলো, ψ2 তে দুটো বসলো, তাহলে এবার তোমার আর সোমো কনসেপ্টটা রইলো না, সিঙ্গলি অকুপাইড মলিকুলার অরবিটাল হবে না, এখন ψ2 টা হবে হোমো আর ψ3 টা হবে লুমো। বাট স্টিল দিস থিং ইজ অ্যাকচুয়ালি ভেরি রিঅ্যাক্টিভ, বিকজ ইফ ইউ থিঙ্ক ইন টার্মস অফ দ্য হোমো এনার্জি, তো এর হোমো এনার্জিটা দেখো নন বন্ডিং লেভেলের অত্যন্ত কাছে আছে, সো ইট ইজ আনইউজুয়ালি হাই হোমো। অ্যাজ ওয়েল অ্যাজ তুমি যদি এখানটায় লুমোর কথা ভাবো, তো লুমোর এনার্জিও আনইউজুয়ালি লো, বিকজ সেটা non-bonding level খুব কাছে আছে। Lumon ideally should be away from the very much higher from the non-bonding level, and the HOMO should be like very much lower from the non-bonding level, but these are very very close to the non-bonding level, so it is not only a high HOMO species, it is also a low LUMO species. So electrophile হিসেবে কাজ করতে পারে, nucleophile হিসেবে কাজ করতে পারে, it is extremely reactive. If you count the spin multiplicity, the total spin multiplicity calculation করার জন্য যেটা ব্যবহার করে সেটার ফর্মুলাটা হচ্ছে 2s+1, যেখানে ক্যাপিটাল এসটা ইজ সাম অফ দি স্পিন অফ দি আনপেয়ার্ড ইলেকট্রনস। তো এখানে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তার মড ভ্যালু যদি তুমি নাও, এটা স্পিন হাফ, এটা স্পিন হাফ, উল্টো করে মাপতে পারো, ডাজন্ট রিয়েলি ম্যাটার, কিন্তু তোমাকে মড ভ্যালু নিতে হবে, অর্থাৎ এটা তুমি প্লাস হাফ নিলে ওটাকে মাইনাস হাফ নিলে এটা করলে হবে না। তাহলে মড ভ্যালু যদি নাও আনপেয়ার্ড ইলেকট্রনগুলোর জন্য সব প্লাস হাফ করে ধরে নাও, তাহলে দুটো আনপেয়ার্ড হাফ প্লাস হাফ 1, তার মানে তোমার এই ছোট্ট সামেস যেটা সেটা হচ্ছে 1। তাহলে এবার যখন তুমি এসটা ক্যালকুলেট করবে, দ্যাট ইজ ইকুয়াল টু সামেস, দ্যাট ইজ ইকুয়াল টু 1, তার মানে এটা হয়ে গেল তোমার 2s+1, which is 2 into 1 plus 1, that is 2 plus 1, এখানে হয়ে গেল 3, তার মানে এসটা বেরোলো হাফ প্লাস হাফ 1, 2s+1টা বেরোলো 3, তাহলে এর স্পিন মাল্টিপ্লিসিটি হচ্ছে 3, উই কল দিস স্পিসিস ট্রিপলেট। তাহলে স্কোয়ার সাইক্লোবিউটাডিন is triplet, and not only square cyclobutadiene, something which possesses 2 unpaired electrons is called triplet, as you will see in chemistry of carbons.
আর রেক্ট্যাঙ্গুলার সাইক্লোবিউটারাইনের ক্ষেত্রে গ্রাউন্ড স্টেট স্পিন মাল্টিপ্লিসিটি হচ্ছে 1. হাউ? বিকজ ইউ হ্যাভ কাপল অফ ইলেকট্রনস পেয়ার্ড আপ হিয়ার, সো প্লাস আপ মাইনাস আপ 0. কারণ এখানে যদি তুমি একটাকে প্লাস আপ নাও আরেকটাকে তোমার মাইনাস আপ নিতেই হবে, এখানে তুমি যদি একটাকে প্লাস আপ নাও আরেকটা তোমাকে মাইনাস আপ নিতেই হবে, সো ইউ হ্যাভ plus 1 minus 1, sorry, plus up minus up, so everything is 0. So S is equal to half minus half, that is equal to 0. Therefore 2s plus 1 কত হবে? 2 into 0 plus 1, that is 1. So we call that a singlet. And what about the square cyclobutadiene then? If you think যে square cyclobutadiene কি আদৌ exist করে? না, এটা exist করে না. What exists, and that too with very much difficulty, is the rectangular cyclobutadiene. But once one rectangular cyclobutadiene, suppose you have 1, 2, 3 and 4 atoms, if it wants to go over to another form, যেখানে 1 আর 2 এর মাঝখানে ডাবল বন্ডটাকে চেঞ্জ করে ও সিঙ্গেল বন্ড করবে, and corresponding changes will happen between all the adjacent pairs of carbon atoms, তাহলে ও যখন যাবে এখান থেকে এখানে যাবে, তো তখন it has to go via this square delocalized structure which is almost 10 kilocalorie per mole high in energy with respect to the rectangular forms. তার মানে rectangular ফর্মের থেকে এই স্কোয়ার সাইক্লোবিউটাডাইনটা at least 10 kcal per mole এনার্জি উপরে আছে। তার মানে once it needs to go over this or needs to go over that, এদের এনার্জি obviously same because 1, 2, 3, 4 are basically same. You cannot say that this is 1 carbon, this is 2 carbon. People can say that this is 1 carbon, this is 2 carbon, so their energies are same. তুমি যদি এটাকে 90 ডিগ্রি রোটেট করো তাহলে this becomes that. But in presence of substituent, যদি তুমি এখানটায় দুটো ডয়টেরিয়াম দাও আর এখানে দুটো ডয়টেরিয়াম দাও, they become different. So এই সিস্টেমের ক্ষেত্রে এরা একই এনার্জি, এবং when they choose to shuttle between one form and the other, they have to go via this form, and that form actually resides energetically, it resides up to 10 kcal per mole higher in energy in the energy landscape. So এখান থেকে এখানে যদি মলিকুলটাকে যেতে হয়, তো মলিকুলের এনার্জি আস্তে 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 10 কিলো ক্যালোরি বাড়বে, তারপর আস্তে 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 কমবে। So what is the nature of the rectangular cyclobutadiene? That is a big question now. এর অ্যাকচুয়াল নেচারটা কি? আমি কি ওটাকে কি বলবো? আমি যদি স্ট্রিক্টলি হাকেল-লেমো থিওরি দিয়ে বলি তাহলে ওটাকে স্কোয়ার সাইক্লোবিউটাডাইন অ্যান্টি অ্যারোমেটিক, এবং সেই ডিস্টেবিলাইজেশন থেকে পালাবার জন্য সে রেক্ট্যাঙ্গুলার শেপ যাচ্ছে, একটা ডিস্টরশন হচ্ছে, এইচএমও থিওরি ভ্যালিড হচ্ছে না, এবং সাইক্লিক কনজুগেশন নষ্ট হয়ে গেছে বিকজ ইউ ডোন্ট হ্যাভ কমিউনিকেশন বিটুইন দিস অ্যান্ড দিস, because you have a single bond here, that's a pure single bond, so you cannot have a possible conjugation. And as a result of that, হাকেল থিওরি যদি ভ্যালিড না হয় তাহলে তোমাকে বলতে হবে যে রেক্ট্যাঙ্গুলার সাইক্লোবিউটাডাইন ইজ নন অ্যারোমেটিক। তিনটে কন্ডিশন তো মিট করতে হবে। প্ল্যানার মিট করছে, মোনোসাইক্লিক মিট করছে, সাইক্লিক্যালি কনজুগেটেড কি? নো। সাইক্লিক্যালি কনজুগেটেড কোনটা? স্কোয়ার সাইক্লোবিউটাডাইন ইজ সাইক্লিক্যালি কনজুগেটেড। This one is conjugating with this one, that one is conjugating with that one, or that one and that one, so cyclic conjugation is there, but there is no cyclic conjugation between these two. এটা মাথায় রাখো। এটা আমরা সেই সাইক্লোবিউটাডাইন একটা অ্যানালিসিস করেছিলাম, একটা হাইপোথেটিক্যাল মলিকিউল ভাবা হয়েছিল যেখানে সাইক্লোবিউটাডাইনকে দুটো আলাদা আলাদা ইথিলিন ইউনিট হিসেবে ভাবা হয়েছিল। তো সেই সিস্টেমটা বেসিক্যালি তার একটা গ্র্যান্ড রিয়েলাইজেশন হচ্ছে এই রেক্ট্যাঙ্গুলার সাইক্লোবিউটাডাইন। তো তাহলে হাকেল-লেমো থিওরি তো ভ্যালিড নয়, কারণ সাইক্লিক কনজুগেশন তো নেই। সাইক্লিক কনজুগেশন যদি না থাকে তাহলে এটা চুকিয়ে গেল। You don't have any question of aromaticity or anti-aromaticity despite having 4 pi electrons. So this thing will be like non-aromatic. But remember, aromaticity is not only guided by Hakel molecular orbital theory, it is also guided by several other criteria. Rectangular cyclobutadiene, due to its high HOMO and low LUMO, is so reactive that reactivity অনুযায়ী যদি কেউ বলে যে something which is anti-aromatic should be like very reactive, এবং কেউ যদি এইটা বলে সবথেকে ইম্পর্টেন্ট যে 1,3-butadiene অ্যাসাইক্লিক অ্যানালগ যেটা, তার রেসপেক্টে যদি সাইক্লিক কম্পাউন্ড অর্থাৎ সাইক্লোবিউটাডাইন, সেটা স্কোয়ার হোক রেক্ট্যাঙ্গুলার হোক যাই হোক, তার যদি স্টেবিলিটি 1,3-butadieneর থেকে কম হয়, স্টেবিলিটি যদি কম হয়, তাহলে তাকে আমরা অ্যান্টি অ্যারোমেটিক বলবো। সেই দিক থেকে দেখতে গেলেও কিন্তু এর থার্মোডাইনামিক স্টেবিলিটির তুলনায় আইদার এইটা অথবা এইটা দুটোই লেস স্টেবল। তাহলে সেক্ষেত্রে কিন্তু এটাকে তোমার অ্যান্টি অ্যারোমেটিকই বলতে হবে, not by Hakel molecular orbital theory but by applying other criteria of aromaticity. This is where the limitation of the Hakel molecular orbital theory will come. তুমি স্পেকট্রোস্কোপিক এভিডেন্স দেখো, তুমি সাইক্লিক অ্যাসাইক্লিক তাদের মধ্যে স্টেবিলিটির ডিফারেন্স দেখো। যদি তুমি এভাবে ডিফাইন করো যে সাইক্লিকের থেকে অ্যাসাইক্লিক যদি লেস স্টেবল হয় তাহলে সাইক্লিকটা মোর স্টেবল হয়, তাহলে ওটা অ্যারোমেটিক। যদি সাইক্লিকটা লেস স্টেবল হয় তাহলে সেটা অ্যান্টি অ্যারোমেটিক, সো অন অ্যান্ড সো ফোর্থ। আর যদি দুজনের স্টেবিলিটি একই রকম হয় তাহলে সাইক্লিকটা ইজ লাইক নন অ্যারোমেটিক। এইভাবে যদি ডিফাইন করো, বা যদি রিঅ্যাক্টিভিটি টার্মসে ডিফাইন করো যে সাইক্লোবিউটাডাইনের রিঅ্যাক্টিভিটি যদি এক্সট্রিমলি বেশি হয়
এবং সেটা যদি অ্যাসাইক্লিক মলিকুলের থেকে অনেক বেশি হয়, তাকে যদি সেপারেট না করা যায়, তৈরি করা মাত্রই যদি সে ডাইমেরাইজ করে যায়, বিকজ আমরা এখন বুঝতে পারি যে cyclobutadiene is not square but it is rectangular, but the fact remains যে cyclobutadiene কে তৈরি করা যায় না। cyclobutadiene তৈরি হওয়া মাত্রই ডাইমেরাইজ করে, তাকে মলিকুলার কেজের মধ্যে রাখতে হয়, তা না হলে সে ডাইমেরাইজ করে যায়। All these things points to its extreme reactivity, and therefore on that ground, barring the Huckel-Emo theory, we have to say that it is anti-aromatic. But this is a debate which goes on, and people have different opinions, but আমাকে যদি জিজ্ঞাসা করো তো আমি বলবো ও anti-aromatic. What is the source of the thermodynamic destabilization of this molecule? Well, because এখানে অনেক জিনিস আছে, দেখো 4 member ring, তার মানে এখানে এইগুলো ডাবল বন্ড আছে, তাহলে এগুলোর আইডিয়াল হাইব্রিডাইজেশন হচ্ছে sp2, because sp2 is trigonal planar, 120 ডিগ্রি অ্যাঙ্গেল পাওয়ার কথা, but whatever you are getting is you are getting only 90 degrees. So 120 ডিগ্রি অ্যাঙ্গেল পাওয়ার কথা তুমি 90 ডিগ্রি পাচ্ছ, বা যেই কার্বনটা 90 ডিগ্রি পাচ্ছে। সো দিস থিং ইজ লাইক এর ভেতরে একটা 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 সেন্সেশন অফ একটা 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 ডিপ্রাইভিং সেন্সেশন আছে, মানে একটা এর এর যা পাওয়া উচিত ছিল সেটা ও পায়নি, অ্যান্ড দ্যাট কাইন্ড অফ ইনক্রিজেস দি এনার্জি অফ দ্য হোল মলিকিউল, অ্যান্ড দিস থিং ইজ কল্ড আ স্ট্রেন। যেমন স্টেরিক স্ট্রেন আছে, যেমন এইটাকে বলা হয় আইডিয়াল বন্ড অ্যাঙ্গেল হওয়া উচিত ছিল যে তার থেকে কম হয়েছে, কিংবা তার থেকে বেশি হলেও হবে, এখানে কম হয়েছে। তো সেখানে তুমি এটাকে বলতে পারো ভেতরের দিকের অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি, ওটা 120 ডিগ্রি হওয়া উচিত ছিল। সো দিস ইজ সাফারিং ফ্রম অ্যাঙ্গেল স্ট্রেন, যেটাকে আমরা বলে থাকি অ্যাডলফ বন্ড বেয়ারের নামে বায়ার স্ট্রেন বা পেয়ার স্ট্রেন। আরেকটা স্ট্রেন হচ্ছে যখন তুমি কনফার্মেশন করবে স্টিরিওকেমিস্ট্রিতে, তখন তুমি দেখবে যে যদি তুমি এই ধরনের সিসি বন্ড বা সিএইচ বন্ডকে একদম ঠিক তাদের মধ্যে ডাইহেড্রাল অ্যাঙ্গেল যদি 0 হয়ে যায়, তাহলে তাদের মধ্যে এক ধরনের স্ট্রেন ডেভেলপ করে, যেটাকে বলা হয় টর্শনাল স্ট্রেন। এটাকে পিটজারের নামে বলা হয় পিটজার স্ট্রেন। তার কারণ ইফ ইউ ক্যান ড্র আ প্লেন taking this hydrogen, this carbon and that carbon, then this plane is here, and if you draw the plane taking this hydrogen, that carbon and that carbon, so that plane will be here. এই দুটো প্লেন কিন্তু কোড প্ল্যানার, অর্থাৎ তাদের মধ্যে কোনো অ্যাঙ্গেল অফ সেপারেশন নেই, এদের ডাইহেড্রাল অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এই ধরনের সিস্টেমকে আমরা বলে থাকি ইক্লিপসড ফর্ম, একটা আরেকটাকে ঢেকে রেখেছে। So if you look from this direction, if you put your eye in this direction, then you will only be able to see this hydrogen and you won't be able to see that hydrogen. এই হাইড্রোজেনটা যদি এই পাতার যে প্লেনটা তার থেকে একটু উপরে কিংবা একটু নিচে থাকতো, তাহলে কিন্তু তুমি ওকে দেখতে পেতে, কিন্তু এখানে তুমি ওকে দেখতে পাবে। পাতার একটু নিচে বা উপরে মানে তোমার দিকে, টুয়ার্ডস ইউ, অথবা তোমার থেকে দূরে যদি থাকতো তাহলে হতো, কিন্তু সেটা হলে এই মলিকুলের ভেতরে আবার অন্যরকম স্ট্রেন ডেভেলপ করতো, সেটা হয় না। কাজে এই প্লেনেই থাকে, এবং প্লেনে থাকার ফলে এই কার্বন হাইড্রোজেন বন্ড, এই কার্বন হাইড্রোজেন বন্ড, এই কার্বন হাইড্রোজেন বন্ড আর এই কার্বন হাইড্রোজেন বন্ড, এই হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন বন্ড আর এই কার্বন হাইড্রোজেন বন্ড, দেখো এগুলো সব ইক্লিপস হয়ে বসে আছে, মানে এখানে পিটজার স্ট্রেন আছে। আর যেটা আছে সেটা হচ্ছে ওই ধরনেরই একটা জিনিস, সেটা হচ্ছে সিগমা বন্ড ঠিক প্যারালাল, পাই বন্ড ঠিক প্যারালাল। সো দিস ইজ আ ইলেকট্রোস্ট্যাটিক্যালি destabilized system which is known as the Pauli repulsion. This is a little bit complicated, so we won't go there, but let me summarize this by saying that this is kind of a electrostatic repulsion that you will see here, because the pi bonds are exactly parallel to each other, the sigma bonds are exactly parallel to each other, which is, I would say, which is kind of a little bit different from the pizza strain that you were seeing, because pizza strain এটা কিন্তু parallel নয়। On the other hand, these are parallel, that is parallel. So be that as it may, যে রেক্ট্যাঙ্গুলার ফর্মে গেছে এবং সাইক্লিক কনজুগেশনের হাত থেকে পালিয়েছে, it is still a very destabilized molecule, and if you think that aromaticity can be defined from other perspective, any perspective other than Huckel molecular orbital theory, then you are forced to say that this is anti-aromatic. Now let us consider two different ionic species derived from cyclobutadiene, or not from cyclobutadiene but from separate precursor, but you can call them the cyclobutadiene এর দুটো আলাদা আলাদা ডেরিভেটিভ। একটা হচ্ছে cyclobutadiene dication, যেখানে 4টে ইলেকট্রনের মধ্যে তুমি দুটো ইলেকট্রনকে বার করে নিয়েছো, so this thing is like that and you can draw resonance structures, and the other is the cyclobutadiene dianion, where তুমি cyclobutadiene মলিকিউলের মধ্যে দুখানা ইলেকট্রনকে পুট করে দিয়েছো। So if you do that, the cyclobutadiene dianion or cyclobutadiene dication, if you do that, then what will happen? তুমি HMO থিওরি যদি ভ্যালিড বলে ধরে নাও এবং এটাকে যদি স্কোয়ার সিবিডি বলে ধরো, এটা অ্যাকচুয়ালি স্কোয়ার নয়, কিন্তু লেট আস ফর দিস মোমেন্ট কনসিডার দ্যাট দিস ইজ স্কোয়ার। ইফ দিস ইজ স্কোয়ার, তাহলে এখান থেকে দুটো ইলেকট্রনকে যদি বার করে নেওয়া হয়, তাহলে দেখো
টোটাল নাম্বার অফ পাই ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2। মোনোসাইক্লিক কনজুগেটেড প্ল্যানার উইথ 4n + 2 ইলেকট্রন, যেখানে n = 0। এবং ফ্রস্ট সার্কেলও তোমাকে সেটাই বলছে, বন্ডিং এমো ইজ টোটালি ফিল্ড, অ্যান্টি বন্ডিং এমোজ আর লাইক ভ্যাকেন্ট। হ্যাঁ, নন বন্ডিং এমোজ আর ভ্যাকেন্ট, অ্যান্টি বন্ডিং এমো ইজ অলসো ভ্যাকেন্ট। তো এখানে তো সেই ডাইরেডিক্যাল নেচার যেটা প্রবলেম করছিল সেটা তো নেই, এগুলো ফাঁকা। দ্যাট শুড বি গুড, অ্যান্ড দ্যাট ইজ ভেরি গুড। দিস থিং ইজ অ্যারোমেটিক, অ্যান্ড দেয়ারফোর দিস মলিকিউলস যাদের থেকে তুমি এই সাইক্লোবিউটাডাইন ডাইক্যাটায়ন তৈরি করতে পারো, ধরো এইটা বা এইটা, তাদেরকে প্রপার এনকারেজমেন্ট দিলে তারা আয়নাইজ করে যায়, এবং একই কম্পাউন্ডের ভেতরে ছোট্ট রিংটার ভেতরে দুটো প্লাস চার্জ কিন্তু এক্সিস্ট করতে পারে, বিকজ দ্য থিং ইজ অ্যারোমেটিক। দ্য সেম থিং উইল হ্যাপেন ইফ ইউ পুট 2 ইলেকট্রনস ইনটু দিস। এবার এইগুলোর কিন্তু রেক্ট্যাঙ্গুলার হওয়ার কোনো দায় নেই, কারণ এটা যদি রেক্ট্যাঙ্গুলার হয় তাহলে এই অ্যারোমেটিসিটি পাবে না। সাইক্লোবিউটাডাইন কেন রেক্ট্যাঙ্গুলার হয়? অ্যান্টি অ্যারোমেটিসিটির হাত থেকে পালাবার জন্য। আর সাইক্লোবিউটাডাইন ডাইক্যাটায়ন কেন স্কোয়ার হয়? তার কারণ স্কোয়ার যদি হয় তবে সাইক্লিক ডিলোকালাইজেশন পসিবল। যদি সাইক্লিক ডিলোকালাইজেশন পসিবল হয় তাহলে এই এমোটা পসিবল। এই এমোটা যদি পসিবল হয় তাহলে দুটো ইলেকট্রনকে স্টেবিলাইজ করতে পারা যাবে এবং এখানটা টোটালি ফাঁকা থাকবে। সো দিস সিচুয়েশন ইজ ভেরি গুড ফর ইট। তো আমি আগেই বলেছিলাম যে মলিকিউল যদি অ্যারোমেটিক হতে পারে তাহলে সে নানা রকম কায়দা কানুন করে অ্যারোমেটিক হওয়ার চেষ্টা করে, আর যদি অ্যান্টি অ্যারোমেটিক হয়ে পড়ে তাহলে সে নানা রকম ভাবে চেষ্টা করে টু গেট রিড অফ দি অ্যান্টি অ্যারোমেটিসিটি। Now you have a situation where you are now basically taking away these 2 hydrogens as H+, so this will leave by depositing a couple of electrons here, so I will get a minus charge here, and same thing here, hydrogen বেরিয়ে গেল H+ হিসেবে, so I will get a dianion. So this dianion is like that. এবং এখানে আমি অ্যাডিশনাল স্টেবিলাইজেশনের জন্য ফিনাইল লেগেছি, ফিনাইলের -I - R এফেক্ট আছে, ও নেগেটিভ চার্জকে স্টেবিলাইজ করতে পারে। On the other hand, যদি পাশে প্লাস চার্জ থাকে তাহলে ফিনাইল তার প্লাস এর এফেক্ট শো করে, which is also stabilizing in nature as far as a carbocation is concerned. So you have a situation where you had square cyclobutadiene, very bad, you have 2 unpaired electrons, now you are putting couple of more electrons, so সেটা কোথায় যাবে? একটা এখানে যাবে, একটা এখানে যাবে। So you have like this situation যেখানে everything is paired up. এখানে প্রবলেম ছিল আনপেয়ার্ড ইলেকট্রনের, এখানে কিন্তু আনপেয়ার্ড ইলেকট্রনটা আর নেই, সেটা কিন্তু ভর্তি হয়ে গেছে। বাট সিইউ যে কোশ্চেনটা তোমাকে দেবে সেটা হচ্ছে যে এই তিনটের মধ্যে স্টেবিলিটি জাজ করো, সাইক্লোবিউটাডাইন ডাইক্যাটায়ন এন্ড সিবিডি ডাইয়ানায়ন। The one thing is very easy, cyclobutadiene is very bad. He is the bad boy of the class, so ওকে তুমি একদম শেষে ঠেলে দাও, এই ওর স্টেবিলিটি সবচেয়ে কম। But if you are to judge the relative stability of the dianion and the dication, you will be a little bit problem. তার কারণ হচ্ছে এখানেও 6টা পাই ইলেকট্রন আছে, 4n+2 রুল ফলো করছে, আকেলেমো থিওরি থেকে অ্যারোমেটিক। এখানে 2টো পাই ইলেকট্রন আছে, বাকি 3টে কন্ডিশন স্যাটিসফাই করেছে, তারা n = 0, অ্যারোমেটিক। তো কোনটা তাহলে মোর স্টেবল? এখানে একটু কমন সেন্স কাজে লাগাও। 4টে অ্যাটমের উপরে যদি তুমি 6টা পাই ইলেকট্রনকে ডিলোকালাইজ করতে চাও তাহলে ইউ আর বেসিক্যালি লোডিং আপ সো মাচ ইলেকট্রন হিয়ার that there will be sort of electrostatic repulsion between the number of electrons that is here. On the other hand, এখানে number of electrons হচ্ছে মাত্র 2টো, so there will be less electronic repulsion. This is not a very convincing explanation because people can say যে প্লাস চার্জের মধ্যে repulsion হতে পারে, but let's conveniently forget that at least for now, because our purpose is to understand that why the experimental observation which says that this one is more stable than that one, and we explain that very simplistically. I am repeating the word simplistically by invoking যে এই জায়গাতে ইলেকট্রনিক রিপালশন আছে আর এই জায়গাতে ইলেকট্রনিক রিপালশন তেমন কিছু নেই, বা কম আছে ইলেকট্রনিক রিপালশন কম আছে। সো দ্য ডাইক্যাটায়ন ইজ মোর স্টেবল দ্যান দি ডাইয়ানায়ন, হুইচ ইজ কাইন্ড অফ আ গিভেন যে এই দুটোই অবভিয়াসলি মাচ মোর স্টেবল দ্যান এটা। তাই একে যখন তুমি লিখবে তখন তোমাকে লিখতে হবে দিস ইজ অ্যান্টি অ্যারোমেটিক, একে যখন তুমি লিখবে তখন তুমি লিখবে দিস ইজ অ্যারোমেটিক বাট সাফার্স ফ্রম electrostatic repulsion due to close spacing of the 6 electrons over a 4-membered ring, and this is also aromatic and also more stable because the electronic repulsion is less because I have only 2 pi electrons delocalized over the 4-membered ring. Okay, so this concludes the first part of this lecture, and stay tuned for the second part which is shortly coming up.